যেই সকল ওয়ার্ড কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সে বিদ্যমান অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে আমরা জানি তাদেরকে প্রিপোজিশন বলে। যদি প্রিপোজিশন শব্দটাকে আমি ভাঙি তাহলে প্রি অর্থ পূর্বে এবং পজিশন অর্থ অবস্থান। দ্যাট মিনস কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে এই প্রিপোজিশন এবং সেই সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে কিন্তু সম্পর্ক স্থাপন করে থাকে। এই প্রিপোজিশনগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে স্টেডি প্রিপোজিশন বা স্টিল প্রিপোজিশন, অ্যানাদার ওয়ান ইজ মুভিং প্রিপোজিশন। অর্থাৎ কিছু কিছু প্রিপোজিশন দ্বারা আমার চলমান কোনো কিছুকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, আর কিছু কিছু প্রিপোজিশন দ্বারা অলরেডি স্থির অবস্থায় আছে বা অবস্থানে আছে এই ধরনের কোনো কিছু বোঝানোর জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। নর্মালি প্রিপোজিশন হিসেবে আমরা কাদেরকে ব্যবহার করে থাকি? অ্যাট, ইন, টু, অফ, উইদিন অথবা ফ্রম অথবা ফর ইত্যাদিকে। যেমন আমি যদি একটা এক্সাম্পল লিখি যে আই লিভ ইন ঢাকা, এখানে আই হচ্ছে বাক্যটির সাবজেক্ট, লিভ অর্থ বাস করা এটা হচ্ছে ভার্ব, ইন একটি প্রিপোজিশন এবং ঢাকা অ্যানাদার কিন্তু আমার নাউন। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই প্রিপোজিশন ইনটা নাউন ঢাকার পূর্বে বসেছে এবং আমি এবং বাস করা এবং ঢাকা এই তিনটি শব্দের সাথে কিন্তু সম্পর্ক বা অন্বয় প্রকাশ করছে। দ্যাট মিনস ইন এখানে হচ্ছে প্রিপোজিশন। এবার আসা যাক প্রিপোজিশনের যে প্রকারভেদ আছে তার কাছে। নর্মালি আমরা প্রিপোজিশনকে কিন্তু 6টা ভাগে ভাগ করে থাকি। আরও কিছু ব্যতিক্রমধর্মী প্রিপোজিশন আছে কিন্তু সেগুলো সত্ত্বেও প্রকারভেদের তালিকায় আমরা এই 6টাকে বেশিরভাগ সময় প্রাধান্য দিয়ে থাকি। সেই 6টি প্রকারভেদ কি কি? প্রিপোজিশনকে আমরা মূলত সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন এবং ডিসগাইজড প্রিপোজিশন হিসেবে কিন্তু শ্রেণীকরণ করে থাকি। এবার আসা যাক প্রিপোজিশনের এই প্রকারভেদগুলোর কাছে, এগুলো দ্বারা আমরা কি বুঝে থাকি বা বাক্যে এদের ব্যবহারগুলো কেমন হয়ে থাকে। প্রথমেই আসছি আমি সিম্পল প্রিপোজিশনের কাছে। সিম্পল প্রিপোজিশনটা কি? একটা ওয়ার্ড দিয়ে গঠিত যে সকল প্রিপোজিশন বাক্যে অবস্থান করে নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে তাদেরকে আমরা সাধারণত কি বলে থাকি? সিম্পল প্রিপোজিশন বলে থাকি। খুবই সহজ, যেমন আমাদের পরিচিত অ্যাট, অন, বাই, ফর, অফ, এগুলো একটি মাত্র ওয়ার্ড দিয়ে গঠিত এবং বাক্যের মাঝে বসে কি করে থাকে? নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে তাদের সাথে কিন্তু সম্পর্ক স্থাপন করে থাকে এবং এদেরকে আমরা কি বলে থাকি? সিম্পল প্রিপোজিশন বলে থাকি। যেমন আমি যদি বলি আই লিভ অ্যাট কল্যাণপুর ইন ঢাকা, তাহলে আমরা বাক্যটিতে কিন্তু অ্যাট এবং ইন দুটো সিম্পল প্রিপোজিশনেরই কি উদাহরণ পাচ্ছি। একইভাবে আমরা যদি অন দিয়ে বলি দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি কোথায় আছে? বইটি টেবিলের উপরে আছে। অর্থাৎ উপরের সাথে অন্যান্য শব্দের যে সমন্বয় বা অন্বয় স্থাপন করতে আমরা কাকে ব্যবহার করেছি? অনকে। ইন দিস সেন্টেন্স আমরা অনকে বলে থাকি প্রিপোজিশন। ঠিক একইভাবে বাই দিয়ে যদি বলি দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এই কাজটি আমার দ্বারা সুসম্পন্ন হয়েছে, তাহলে কাজ এবং আমি এবং সম্পন্ন হওয়া এই তিনটার মধ্যে বাই কি করেছে? অন্বয় প্রকাশ করেছে। তো এই বাক্যটিতে আমরা বাইকে প্রিপোজিশন হিসেবে চিনে থাকি। একইভাবে ফর দিয়ে যদি বলি দ্য বুক ইজ ফর ইউ, এই বইটি তোমার জন্য। তো ফর অর্থ কি জানি আমরা? জন্য। তাহলে বই, তুমি, জন্য, তিনটির সাথে সম্পর্ক স্থাপন করেছে কে? ফর। তাহলে ফর হচ্ছে বাক্যটিতে প্রিপোজিশন। এবার আসা যাক ডাবল প্রিপোজিশনের কাছে। ডাবল প্রিপোজিশন বলতে আমরা কি বুঝে থাকি? দুটো প্রিপোজিশন একসাথে বসে যদি একটি প্রিপোজিশনের মতো ভূমিকা পালন করে থাকে তাহলে আমরা তাদেরকে কি বলি? ডাবল প্রিপোজিশন বলি। এই ডাবল প্রিপোজিশনও কিন্তু সেই একই কাজ করবে, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে তাদের সাথে সম্পর্ক প্রকাশ করবে। এখন ডাবল প্রিপোজিশন বলতে আমরা কাদেরকে বুঝে থাকি? যেমন ইনটু, এটা একটা ডাবল প্রিপোজিশন। কিন্তু ইনটুকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে এখানে আমি কাদেরকে পাচ্ছি? ইন এবং টু। আমরা জানি ইন আলাদাভাবে একটি সিম্পল প্রিপোজিশন এবং টু কিন্তু একটি সিম্পল প্রিপোজিশন। এই দুইটা সিম্পল প্রিপোজিশন মিলে গঠিত হওয়া ইনটু কিন্তু আমার ডাবল প্রিপোজিশনের
উদাহরণ। একইভাবে আমি উইদিন যখন বলছি এটা ডাবল প্রিপোজিশন, কিন্তু উইদিনটা গঠিত হয়েছে কিভাবে? উইথ প্লাস ইন এর সমন্বয়ে। আমরা জানি উইথ এবং ইন এরা কিন্তু পৃথক পৃথকভাবে সিম্পল প্রিপোজিশন হিসেবে ভূমিকা রাখে। তো এই দুইটা সিম্পল প্রিপোজিশন একসাথে যখন উইদিনকে গঠন করবে তখন একে আমরা কি বলে থাকি? বলে থাকি ডাবল প্রিপোজিশন। যেমন আমি যদি বলি শি উইল কাম উইদিন 3 days, সে 3 দিনের মধ্যে কি করবে? আসবে। এই যে উইদিন শব্দটি 3 দিনের ভেতরে আসা এবং অন্যান্য শব্দের সাথে সেন্টেন্সটিতে যে সম্পর্ক স্থাপন করা এবং উইথ এবং ইন দুটো শব্দ একত্রিত হয়ে উইদিন তৈরি হওয়া, এই শব্দটাকে আমরা বলে থাকি মূলত ডাবল প্রিপোজিশন। কি বলে থাকি? ডাবল প্রিপোজিশন। এবার আসা যাক তৃতীয় ক্লাসিফিকেশনের কাছে। থার্ড ওয়ান ইজ কম্পাউন্ড প্রিপোজিশন। কি বলে থাকি আমরা এটাকে? কম্পাউন্ড প্রিপোজিশন। যখন কোনো প্রিপোজিশন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে যুক্ত হয়ে নতুন করে একটি প্রিপোজিশন গঠন করে এবং একইভাবে কোনো একটি সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের পূর্বে বসা অন্যান্য সেন্টেন্সের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে আমরা বলে থাকি কি? কম্পাউন্ড প্রিপোজিশন। এই কম্পাউন্ড প্রিপোজিশনে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে নতুন প্রিপোজিশনটা পাবো সেই নতুন প্রিপোজিশনটাতে অন এর মতো ভূমিকা পালন করবে, ঠিক একইভাবে বাই বি বা অথবা বিই এর মতো ভূমিকা পালন করবে। কিভাবে? একটু উদাহরণ দিয়ে দেখি। আমি বলেছি অন কি হয়ে যাবে? এ হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে? যখন আমরা অ্যাক্রস বলি তখন আমরা কি জানি? অ্যাক্রসটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন, কিন্তু এই অ্যাক্রস প্রিপোজিশনটা কি দিয়ে গঠিত হয়েছে? গঠিত হয়েছে অন প্লাস ক্রস, এটার সমন্বয়ে। তো আমরা অনকে কি হিসেবে জানি? সিম্পল প্রিপোজিশন, এবং ক্রস অতিক্রম করা, এটা কি? এটা একটা ভার্ব। তাহলে অন এবং ক্রস যখন একসাথে উচ্চারিত হলো, অনের পরিবর্তে আমরা কি পাচ্ছি এখানে? এ। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে কম্পাউন্ড প্রিপোজিশনে আমরা অনকে কি হিসেবে পাবো? এ হিসেবে পাবো। এবং এটাও বলেছি সিম্পল প্রিপোজিশনগুলো কি হবে? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা ভার্বের সাথে যুক্ত হয়ে নতুন একটি প্রিপোজিশন গঠন করবে। এখানে কিন্তু তাই হলো। অন একটা সিম্পল প্রিপোজিশন, বসেছে কার সাথে? ভার্বের সাথে। যুক্ত হয়ে নতুন যে প্রিপোজিশনটা হয়েছে সেটা কি? ক্রস। কিন্তু এখানে কিন্তু আমরা অনের কোনো পৃথক ব্যবহার পাচ্ছি না, বরঞ্চ অন এখানে এ হিসেবে কিন্তু উচ্চারিত হচ্ছে। এছাড়া আমরা যখন আমাদের প্রতিনিয়ত ইংরেজি বাক্যে অ্যাবাউট কথাটাকে বলে থাকি, তখন আমরা অ্যাবাউটকে কি হিসেবে চিনি? কম্পাউন্ড প্রিপোজিশন হিসেবে। কিন্তু আমরা কি জানি এই অ্যাবাউট প্রিপোজিশনটি কি কি নিয়ে গঠিত হয়েছে? গঠিত হয়েছে অন দিয়ে, গঠিত হয়েছে বাই দিয়ে, গঠিত হয়েছে আউট দিয়ে। এই যে তিনটা প্রিপোজিশন, কিন্তু এখানেও কিন্তু আমরা অনকে কোনোভাবেই এক জায়গায় খুঁজে পাচ্ছি না, বরঞ্চ অনের পরিবর্তে আমরা গঠিত সময়ে কি পাচ্ছি? একে পাচ্ছি। দ্যাট মিনস কম্পাউন্ড প্রিপোজিশন যখন আমরা গঠন করব তখন কিন্তু অন আমার গঠিত নতুন প্রিপোজিশনে কিন্তু এর মতো ভূমিকা পালন করবে। অ্যানাদার ওয়ান আমি বলেছি বাই কি হয়ে যাবে? বি অথবা বি এর মতো। উদাহরণ হিসেবে আমি যেমন বলছি বিহাইন্ড। বিহাইন্ড মানে কি? পিছনে। আমরা বিহাইন্ড বলতে কি বুঝে থাকি? এটা একটা কম্পাউন্ড প্রিপোজিশন, কিন্তু কি দিয়ে গঠিত? বাই প্লাস হচ্ছে হাইন্ড। কিন্তু যখন বিহাইন্ড বলছি আমরা কি এখানে বাইয়ের কোনো উচ্চারণ পাচ্ছি? মোটেও পাচ্ছি না, বরঞ্চ বাই এখানে বি হিসেবে কিন্তু উচ্চারিত হচ্ছে। একইভাবে যখন আমি বিফোর বলি, আমরা কি জানি যে বিফোর বাই প্লাস ফোর দিয়ে গঠিত? বেশিরভাগ সময় কিন্তু এটা আমাদের অজানা থেকে যায়। কেন? কারণ আমরা কিন্তু বাইটাকে হুবহু উচ্চারণ করি না। এই বাই কি আকারে উচ্চারিত হয়ে যায়? বি আকারে। তাহলে বাই প্লাস ফোর ইকুয়াল টু বিফোর, ইটস আ কম্পাউন্ড প্রিপোজিশন। অ্যানাদার ওয়ান ইজ বিসাইডস। এই বিসাইড শব্দটিকে আমরা কি দিয়ে পাই? বাই প্লাস সাইড। আমরা এখানেও বাই এর কোনো উচ্চারণ কিন্তু পাই না, বরঞ্চ কি পাই? বি এর উচ্চারণ, বি। তাহলে বাই প্লাস সাইড মিলে কি হচ্ছে? বিসাইড। বিসাইড, এই বাই প্লাস সাইড দিয়ে গঠিত বিসাইড শব্দটি তাই আমার কিসের উদাহরণ? আমার কম্পাউন্ড প্রিপোজিশনের উদাহরণ। এবার আসি ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন বলতে আমরা কি বুঝে থাকি? যখন একাধিক প্রিপোজিশন একসাথে বসে একটি প্রিপোজিশন বা একটি অর্থ স্থাপন করবে তখন সেটাকে বলা হয়ে থাকে ফ্রেজ প্রিপোজিশন। যেমন এখানে আমি ফ্রেজ প্রিপোজিশনে বলেছি অন অ্যাকাউন্ট অফ, বাই ডিন্ট অফ, বাই মিনস অফ, ইন ফ্রন্ট অফ, লুক ফর। এখানে কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি শুরুতে একটা প্রিপোজিশন, পরে একটা প্রিপোজিশন, মাঝখানে কিন্তু আমরা অ্যানাদার একটা পার্সিভ স্পিচ পাচ্ছি। কিন্তু যখন আমরা একসাথে অন অ্যাকাউন্ট অফ বলছি তখন কিন্তু একটি সুনির্দিষ্ট অর্থ
প্রকাশ করছে। যখন আমি ইন ফ্রন্ট অফ বলছি তখন এখানেও কিন্তু আমরা শুরুতে একটা প্রিপোজিশন সিম্পল প্রিপোজিশন পাচ্ছি, শেষে একটা সিম্পল প্রিপোজিশন পাচ্ছি, কিন্তু মাঝখানে আমরা একটা ভিন্ন শব্দ পাচ্ছি। কিন্তু গঠিত যে অর্থ সম্মুখে, এটা দ্বারা কিন্তু একটা অর্থ প্রকাশ করছে। দ্যাট মিনস ইটস আ ফ্রেজ প্রিপোজিশন। আসা যাক পঞ্চম প্রকারভেদের কাছে, ইটস পার্টিসিপল প্রিপোজিশন। কি বলছি এটা? এটা হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। আমরা এখানে উদাহরণ হিসেবে পাচ্ছি স্পিকিং, কি পাচ্ছি? কনসার্নিং, পাচ্ছি কাকে? অ্যামাজিং, পাচ্ছি কাকে? অ্যাকর্ডিং। এখানে আমরা স্পিকিং যখন বলছি, স্পিক মানে কি? কথা বলা। যখন আমি স্পিকিং বলছি তখন কি কথা বলছি। এরা যখন বাক্যের শুরুতে বসে, কোনো একটি নাউনের পূর্বে বসে সেই নাউনের সাথে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করবে, তখন তাদেরকে আমরা পার্টিসিপাল প্রিপোজিশন বলে থাকি। অ্যানাদার ওয়ান আমাদের ডিসগাইজ প্রিপোজিশন। কিছু কিছু প্রিপোজিশন আমরা বাক্যের মধ্যে চিনি একভাবে, কিন্তু যখন আমরা খাতায় লিখি আমরা ভিন্ন রূপে তাদেরকে প্রকাশ করি, অনেকটা ছদ্মবেশীর মতো। অর্থাৎ ছদ্মবেশ নিয়ে যারা মূলত ইংরেজি বাক্যগুলো ব্যবহৃত হয়ে থাকে। কেন ছদ্মবেশ বলছি? যেমন আমরা প্রিপোজিশন হিসেবে কাদেরকে চিনি? অন, অ্যাট, অফ, এদেরকে হরহামেশাই আমরা চিনে থাকি। কিন্তু যখন আমরা বলছি ইট ইজ 6 o'clock, এখন 6টা বাজে, আমরা কি কোথাও এখানে অনকে সরাসরি পাচ্ছি? মোটেও পাচ্ছি না। আমরা কি বলছি? 6 o'clock। কিন্তু এখানে এই অক্লকটা কিন্তু অফের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ অফটা ছদ্মবেশে এখানে ও আকারে বসে গেছে। ঠিক একইভাবে আমি যদি আরেকটা উদাহরণ দেই, হি ওয়েন্ট আ হান্টিং, সে কোথায় গিয়েছে? সে শিকারে গিয়েছে। আমরা কি এই বাক্যটাতে কোথাও প্রিপোজিশন পাচ্ছি? আমরা সম্মুখে দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে কিন্তু উহ্য আকারে অন অবস্থিত, যে হি ওয়েন্ট অন আ হান্টিং, সে একটি শিকারে গিয়েছে। তার মানে কখনো কখনো বাক্যে ব্যবহৃত প্রিপোজিশনটি যখন ভিন্ন রূপে অথবা উহ্য অবস্থায় থেকে নাউনের পূর্বে বসে অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করবে, তাদেরকে আমরা কি বলে থাকবো? তাদেরকে আমরা বলবো ডিসগাইজড প্রিপোজিশন। এখন সব সময় তো আমরা সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসিয়ে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে থাকি, কিন্তু কিছু কিছু ভার্ব আছে যারা বাক্যে বসলে সাধারণত প্রিপোজিশন তাদের পূর্বে বা পরে বসে না। যেমন আমি যদি বলি এন্টার, অর্ডার, রিজাইন, সাইন, আস্ক, আনসার, রিকমেন্ড, ভায়োলেট, রিচ, মেট, এই ধরনের যে ভার্বগুলো আছে আমরা সাধারণত এরা থাকলে প্রিপোজিশনের ব্যবহার কিন্তু ইংরেজি বাক্যে দেখতে পাই না। অর্থাৎ প্রিপোজিশন নাউনের পূর্বে অবস্থান করে যে সকল শব্দ অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করবে তাদেরকে আমরা প্রিপোজিশন হিসেবে চিনি, এবং এই কয়েকটি প্রকারভেদ নিয়েই মূলত ইংরেজি বাক্য গঠনের ক্ষেত্রে প্রিপোজিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে থাকে।